চলুন আজ সময়কে একটু পিছিয়ে নিয়ে যাই প্রায় ৬০০ বছর এমন একজন সুলতানের গল্প শুনব যার ভাবনাগুলো শুনলে মনে হবে যেন তিনি আজকের দিনের কথাই বলছেন। হ্যাঁ, আমরা কথা বলছি গিয়াসউদ্দিন আজম শাহকে নিয়ে আর তার সেই অসাধারণ শাসনের নীল নকশা নিয়ে। আচ্ছা, ইতিহাস বলতে আমাদের মাথায় কি আসে? ধুলো পড়া কিছু বই, পুরনো দিনের গল্প, তাই না? কিন্তু যদি বলি প্রায় ৬০০ বছর আগের এক শাসকের চিন্তাভাবনা একবিংশ শতাব্দীর কিছু জটিল সমস্যার সমাধান দিতে পারি, অবাক হচ্ছেন? ঠিক এটাই আমরা আজ খুঁজে দেখব। এটা শুধু ইতিহাস পড়া নয়, বরং বর্তমানের আয়নায় অতীতকে দেখা। তো কে ছিলেন এই আধুনিক মনের শাসক? আসুন পরিচয় করা যাক আমাদের আজকের গল্পের নায়কের সাথে। তিনি গিয়াসউদ্দিন আজম শাহ, বাংলার ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান। আর তার শাসনকাল এতটাই আধুনিক ছিল যে শুনলে মনে হবে তিনি যেন সময়কে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন। আচ্ছা, তার কাজের আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের একটু সেই সময়টায় ডুব দিতে হবে। ভাবুন, সময়টা ১৩৯০ সাল। বাংলা তখন সবে একটা স্বাধীন সলতানাত হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে। ঠিক এমনই এক সময়ে তিনি ক্ষমতায় এলেন, আর এসে বিশৃঙ্খলার জায়গায় আনলেন স্থিতিশীলতা। কিন্তু এখানেই শেষ নয়। তিনি যা করলেন তা হল বাংলার দরজাটা পুরো বিশ্বের জন্য খুলে দিলেন। মানে সোজা কথায় বলতে গেলে তার শাসন ব্যবস্থাটা সেই সময়ের আর ১০টা রাজ্যের মতো একদমই ছিল না, বরং একেবারেই আলাদা। আইন, কূটনীতি, সংস্কৃতি এই সব কিছুর প্রতি তার যে দৃষ্টিভঙ্গি সেটা ছিল এক কথায় অসাধারণ। তার রাজ্যের সহনশীলতা, আইনের শাসন আর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার এক চমৎকার মিশেল দেখা যায়। এবার চলুন সবচেয়ে অবাক করা অংশটায় যাওয়া যাক। আচ্ছা, একজন সুলতান নিজের ক্ষমতাকে কিভাবে দেখতে পারেন? এর উত্তরটা লুকিয়ে আছে দারুণ এক গল্পে, যে গল্পটা তার ন্যায় বিচারের প্রতি অবিশ্বাস্য শ্রদ্ধার এক জীবন্ত প্রমাণ। গল্পটা শুনলে মনে হবে যেন একটা টান টান কোর্টরুম ড্রামা দেখছি। শুরুটা হয়েছিল একটা সামান্য দুর্ঘটনা দিয়ে, কিন্তু সেই ঘটনাই হয়ে দাঁড়ালো আইনের শাসনের এক কঠিন পরীক্ষা। একবার কল্পনা করুন তো, রাজ্যের সুলতান, তিনি নিজে একজন সাধারণ আসামির মতো বিচারকের সামনে হাজির, নিজের দোষ মেনে নেওয়ার জন্য। ব্যাপারটা কিন্তু কোনো হুমকি পাল্টা হুমকি ছিল না, একদমই না। এটা ছিল আসলে ন্যায় বিচারের প্রতি দুজনেরই কী পরিমাণ শ্রদ্ধা তারই একটা প্রকাশ, যেখানে সুলতান আর বিচারক দুজনেই নিজের দায়িত্বটা ঠিকঠাক জানতেন। ভাবা যায় আজকের দিনের কত আগে সেই সময়ই ক্ষমতার ভারসাম্যের এমন এক অসাধারণ উদাহরণ তৈরি হয়েছিল, যেখানে পরিষ্কার বার্তা ছিল আইনই সবার উপরে। দেশের ভেতরে আইনের প্রতি এমন সম্মান তো আমরা দেখলাম। এবার চলুন দেখি দেশের বাইরে, মানে বিশ্বের দরবারে সুলতান বাংলাকে কিভাবে তুলে ধরেছিলেন, কারণ তার পররাষ্ট্র নীতিও ছিল ঠিক ততটাই আধুনিক আর কৌশলী। দেখুন, এই যে উপহার আদান প্রদান, এগুলো কিন্তু নিছকই উপহার ছিল না। এর পেছনে ছিল একটা মাস্টার প্ল্যান। লক্ষ্যটা কি ছিল? বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখা এবং বিশ্বের দরবারে এর সম্মান বাড়ানো। তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল ভবিষ্যতের কথা ভেবে নেওয়া, একেবারে ক্যালকুলেটেড। তার প্রভাব বিস্তারের আরেকটা দারুণ উপায় ছিল, যাকে আমরা আজকাল বলি সফট পাওয়ার। তিনি মক্কা আর মদিনায় বিভিন্ন প্রকল্পের জন্য পাঠিয়েছিলেন ৩০,০০০ স্বর্ণ মিতকাল। জানেন এর পরিমাণটা কত? আজকের হিসাবে প্রায় ১২০ কিলোগ্রাম খাঁটি সোনা। ভাবুন একবার, এটা ছিল তার রাজ্যের সম্পদ আর উদারতার এক বিরাট বিজ্ঞাপন। শুধু বিদেশের সাথেই সম্পর্ক নয়, দেশের ভেতরেও তিনি বলতে গেলে এক সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়েছিলেন। এমন একটা পরিবেশ তিনি তৈরি করেছিলেন যেখানে নানা ভাষা আর নানা চিন্তার মানুষ একসাথে বেড়ে উঠতে পারত, বিকশিত হতে পারত। আর এখানেই তার কৌশলের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। দেখুন, তিনি কিন্তু কোনো একটা ভাষাকে আঁকড়ে ধরে থাকেননি, বরং সরকারিভাবে একাধিক ভাষার চর্চাকে উৎসাহ দিয়েছেন। একদিকে যেমন ফার্সি কবিদের তিনি কদর করতেন, ঠিক তেমনি হিন্দু আর মুসলিম ঐতিহ্য, দুই ধারার সাহিত্যকেই তিনি সমানভাবে পৃষ্ঠপোষকতা করতেন। এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার ছিল। পারস্যের সেই বিখ্যাত কবি হাফিজের এই একটা লাইনই যেন সুলতানের পুরো সাফল্যের সার কথা বলে দেয়। তিনি বাংলাকে সত্যি সত্যি এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যা সারা বিশ্বের জ্ঞানী গুণী মানুষদের কাছে একটা আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল। তো
এই সব কিছু থেকে আমরা কি বুঝতে পারলাম? গিয়াসউদ্দিন আজম শাহের শাসনকালটা আসলে শুধু কিছু বিচ্ছিন্ন ভালো কাজের যোগফল নয়, একদমই না। বরং এর পেছনে ছিল রাষ্ট্র পরিচালনার একটা পরিষ্কার দর্শন, একটা ভিশন। গিয়াসউদ্দিন আজম শাহ যে ইতিহাসটা রেখে গেছেন, সেটা শুধু বইয়ের পাতায় পড়ার জন্য নয়, এটা হতে পারে আজকের বাংলাদেশের জন্য এক ধরনের কৌশলগত স্মৃতি। মানে কি? মানে হলো অতীত থেকে শেখা এমন এক জ্ঞান যা দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎটাকেও গড়তে পারি। তাহলে চলুন আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যাই। উত্তরটা হলো হ্যাঁ, তার শাসনকাল আজকের যে কোনো দেশের জন্য একটা স্পষ্ট নীলনকশা হতে পারে। দেখুন, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন পররাষ্ট্রনীতি আর সাংস্কৃতিক সহনশীলতা, এই তিনটে স্তম্ভ আজও একটা সফল রাষ্ট্র গড়ে তোলার জন্য কতটা জরুরি তা আমরা সবাই জানি। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। ইতিহাসকে আমরা কিভাবে দেখব? এটা কি কেবলই অতীতের একটা বিবরণ, নাকি ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের হাতে তুলে দেওয়া এক শক্তিশালী হাতিয়ার? ভাববার বিষয়, তাই না?